আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচইসি আইসিটি চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতির স্পেশাল ফার্স্ট লেকচার নিয়ে। তো আমাদের আজকে এই ওয়েব ডিজাইন পরিচিতির ফার্স্ট লেকচারে আমরা একেবারে বেসিক থেকে আলোচনা শুরু করব। আমাদের এই 4 নম্বর অধ্যায়ের দুইটা অংশ আমরা সবাই জানি। একটা হচ্ছে আমাদের HTML, আরেকটি অংশ হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি। তো আমাদের HTML থেকে পরীক্ষায় মূলত বেশি প্রশ্ন হয়। ওয়ালাইকুম সালাম, সাইমা জয়েন করছো, থ্যাংক ইউ। তো যেটা বলতেছিলাম, আমাদের HTML থেকেই পরীক্ষা বেশি প্রশ্ন হয়, আর ওয়েব ডিজাইন পরিচিতি যেটা আমরা আজকে আলোচনা করব এটা থেকেও প্রশ্ন হয় মোটামুটি। তবে এই অধ্যায়ের মূল বিষয়বস্তু হচ্ছে আমার HTML। তো আমরা তো মূলত HTML-টা লাগাতার পড়ি, HTML পড়তে পড়তে HTML অনেক প্র্যাকটিসও করি, কিন্তু এই যে ওয়েব ডিজাইন পরিচিতি থেকে যে আমাদের প্রশ্ন হয় সেটা নিয়ে আমাদের অনেকেরই আলোচনা হয় না। তো আজকে আমরা ওয়েব ডিজাইন পরিচিতিটা নিয়ে আলাদা করে আলোচনা করার চেষ্টা করতেছি। তো সম্পূর্ণ ক্লাসে মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করো। আমরা এই ওয়েব ডিজাইন পরিচিতির ক্লাসটা নেওয়ার জন্য আমরা দুইটা বই ফলো করব। একটা হচ্ছে আমাদের অক্ষরপত্র প্রকাশনী, যে বইটা সামনে দেখতে পাচ্ছ এই বইটা, এবং আরেকটা বই আছে সেটা হচ্ছে সিস্টেক প্রকাশনী, সবুজ কালারের যে বই সেই বইটা। এই হচ্ছে সে সিস্টেক প্রকাশনীর বই, যেটা মাহাবুর রহমান স্যারের বই। আসলে দুইটা বই ফলো করে তোমাদেরকে আমি পড়াবো। কেন? কারণ আমি লক্ষ্য করছি যে এই ওয়েব ডিজাইন পরিচিতির কিছু কিছু টপিক এই মাহবুব রহমান স্যারের বইতে সুন্দর করে সাজিয়ে লিখছে, আবার কিছু কিছু টপিক আরও সুন্দর করে সাজিয়ে লিখছে এই অক্ষরপত্র যে বইটা আছে আমার, এই বইটা, এই হলুদ রঙের যে বই সেই বইটা থেকে। থ্যাংক ইউ, স্বপ্ন জয়েন করছো। তো এখন কথা হচ্ছে একটা বিষয় খেয়াল রাখবা, আমাদের একটা সাবজেক্টের কমপক্ষে একাধিক রাইটারের বই ফলো করা উচিত। একটা বইতে সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লেখা থাকে না। তো আমার কাছে আইসিটির মোটামুটি 4টা লেখকের বই আছে। নিউটনের একটা আছে, তারপর হচ্ছে আমাদের অক্ষরপত্রে আছে, সিস্টের প্রকাশনীর আছে, এবং আরেকটা হচ্ছে মুজিবুর রহমান স্যারের বই। 4 লেখকের বই আছে। আমি তোমাদের যখন পড়াই এই 4 লেখকের বই থেকে ঘাটাঘাটি করি, দেখি কোনটা সবচেয়ে সহজ, কোন টপিকটা তোমাদের সবচেয়ে ইজি হবে পড়ালে, সে টপিকটা ওই বই থেকে পড়াই বা নোট করে পড়াই। তো যেহেতু ওয়েব ডিজাইন পরিচিতিটা খুবই গুরুত্বপূর্ণ, তো আমি দেখলাম যে আমাদের শুধু এই অক্ষরপত্র বইতে সবগুলো টপিক সুন্দর করে সাজিয়ে দেওয়া নাই, একই রকমভাবে সিস্টেকের বইতেও সবগুলো টপিক সুন্দর করে সাজিয়ে দেওয়া নেই। সিস্টেকের বইতে কিছু কিছু টপিক সুন্দর করে সাজানো আছে যেটা অক্ষরপত্রে নাই, আবার অক্ষরপত্রে কিছু কিছু টপিক সুন্দর করে সাজানো যেখানে সিস্টেকের মধ্যে নাই। তো এই জন্যই আমি যখন পড়াবো, টপিক বেস যখন পড়াবো, তখন যেই টপিকটা যেই বইতে সুন্দর সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করা সেই বইটাই তোমাদের আগে দেখাবো, দেন আমরা বেসিক আলোচনা করে সিকিউ প্র্যাকটিস এমসিকিউ প্র্যাকটিস করবো, হয়ে যাবে। তো এই জন্য আমাদের একটা সাবজেক্টের একাধিক লেখকের বই ফলো করা উচিত। সবাই কি আমার এই কথাটা বুঝতে পেরেছো? একটু আমাকে জানাও, একটু রেসপন্স করো। আমি যে ব্যাপারটা বললাম, বইয়ের ব্যাপারটা, একাধিক লেখকের বই ফলো করলে তোমার পড়ার যে মান বন্টন বা পড়ার যেই মান সেটা সুন্দর হবে, তুমি মোটামুটি সহজে টপিকগুলো ইজিলি কভার করতে পারবা। এক বইতে আসলে সব কিছু সুন্দর করে সাজিয়ে দেওয়া থাকে না, এটাই আমাদের দুঃখজনক বিষয়। তোমরা কি ব্যাপারটা বুঝতে পেরেছো আমি যেটা বলছি? আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে চলো আমরা দেরি না করে আমরা মূল আলোচনা শুরু করি। তো যেটা বলতেছিলাম, হ্যাঁ থ্যাংক ইউ, রেসপন্স করছো। তো যেটা বলতেছিলাম, এই যে ক্লাসটা আমি নিচ্ছি, এই ক্লাসটা নির্দিষ্ট কোনো এইচএসসি ব্যাচের উপর না। যেমন এইচএসসি তোমরা 27 ব্যাচ আছো, আবার এইচএসসি 26 ব্যাচ আছো, উত্তেজিত 27 ব্যাচ, তারপর হচ্ছে গিয়ে 26 ব্যাচ, এরকম কোনো না। এটা সার্বিক ক্লাস, অর্থাৎ সবার জন্যই প্রযোজ্য। ওকে, তো লেটস স্টার্ট। আমরা যেই টপিকটা দিয়ে শুরু করব, আমরা এখন অক্ষরপত্র থেকে এই টপিকটা বের করি। যাদের অক্ষরপত্র বই আছে তোমরা সবাই বের করতে পারো। আমরা এখান থেকে আমাদের প্রথম একবার আলোচনা যেটা, সেটা দিয়ে শুরু করতেছি আমাদের আজকের ক্লাস, ওয়েব ডিজাইন পরিচিতি। মনে রাখবা HTML হচ্ছে আলাদা একটা অংশ, আর ওয়েব ডিজাইন পরিচিতি হচ্ছে আলাদা একটা অংশ। এই হচ্ছে 4 নম্বর অধ্যায়। লেকচারটা কি ভালো না? হ্যাঁ, আসলে লেকচারটাও ভালো, ভালো না যে এরকম না, বই খারাপ এরকম না,
তবে মানসম্মত সাজানো গোছানো আমার কাছে এই দুইটা বই লাগে, এই জন্য আমি এই দুইটা বই থেকেই পড়ানোর চেষ্টা করি। লেকচারটা আমার কাছে আছে। অধ্যায় 4-এর মধ্যে ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML দুইটা পার্টে ভাগ করা। তো আমরা আজকে আলোচনা করতেছি ওয়েব ডিজাইন পরিচিতি এই টপিকটা, আর HTML আলোচনা তো আমাদের আলাদা ক্লাসে আছেই। তো এই ওয়েব ডিজাইন পরিচিতির যে একবারে ফার্স্ট যে অংশ অক্ষরপত্র যে বই, সেই বইটাই তোমরা যদি খোলো তাহলে দেখবা লেখা থাকবে নতুন বইতে আর কি ওয়েব ডিজাইন সম্পর্কে কিছু কথা আমাদের লেখা থাকবে, কীভাবে ওয়েব ডিজাইন করা হয়। এরপরে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক সম্পর্কে আলোচনা করা হচ্ছে, সেটা হচ্ছে তোমার WWW, যেটাকে আমরা পূর্ণরূপে বলবো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এখানেও কিছু আর্টিকেল লেখা আছে, এর ইতিহাস কেমনে কি হয়েছে, এগুলো তোমরা একটু পড়ে নিবা। এখানে আমার মূল আলোচনার বিষয়বস্তু আজকে না, এগুলো আমরা পড়ে নিব MCQর জন্য। আজকে আমাদের মূল আলোচ্য বিষয় শুরু হবে এই পেজ থেকে, যেটাকে বলা হয় ওয়েব পেজ। এটা নিয়ে আমি একটু আলোচনা শুরু করব, দেন আমরা মেন অংশে যাব। হ্যাঁ, এগুলো একটু পড়ে নিবা। এগুলো আমার তেমন মূল আলোচ্য বিষয় নয়, মূল আলোচ্য বিষয় হচ্ছে যেটা আমাদের সিকিউতে আসবে, আসার মতো সেটা। তো আমি শুরু করব এই যে ওয়েব পেজ থেকে। হ্যাঁ, আমি এখান থেকে আলোচনা শুরু করব, আশা করি সবাই এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে। তো একটু মনোযোগ দিও, আমি যা যা আলোচনা করব, যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা অবশ্যই আমাকে জানাবা। তোমরা স্ক্রিনের মধ্যে এখন একটা ছবি দেখতে পাচ্ছ, এই ছবিটা হচ্ছে একটা ওয়েব পেজের ছবি। দেখো এই যে সুন্দর করে দেখা যাচ্ছে। আমি যদি জুমটা ঠিক করি আনি তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। যাদের কাছে অক্ষরপত্র বই আছে বইটা সামনে রাখতে পারো, খুলে দেখতে পারো। পেজ হচ্ছে 329। এই যে একটা ওয়েব পেজ দেখতে পাচ্ছ, এই ওয়েব পেজটা হচ্ছে আমাদের শিক্ষা বোর্ডের হোম পেজ। এই ওয়েব পেজটা কিন্তু গুগলে পাওয়া যায়, এটা ফেসবুকে না, গুগলে পাওয়া যাবে। আর আমি একটা বিষয়ে ক্লিয়ারলি বুঝাই, ওয়েব পেজ এটা আমাদের গুগলে তৈরি করা যায় বা ফেসবুকেও তৈরি করা যায়। ওয়েব পেজ দুইভাবেই মানে দুই সাইটে তৈরি করা যায়, গুগল সাইটও তৈরি করা যায়, ফেসবুক সাইটও তৈরি করা যায়। এটা হচ্ছে একটা গুগল সাইটের ওয়েব পেজ। আমরা যখন একটা ওয়েবসাইট ভিজিট করি, ওয়েবসাইট ভিজিট করার পর একবার সুন্দরভাবে প্রথমে যেই সারফেস দেখতে পাই, একবার প্রথম যেই পেজটা দেখতে পাই সেটাকে বলা হয় ওয়েব পেজ। তো এই ওয়েব পেজের মধ্যে তোমার নাম থাকে, তারপর হচ্ছে বিভিন্ন ডিজাইন থাকে, এখানে কোন কোন আইকনগুলো আছে সেগুলো লেখা থাকে। এই ওয়েব পেজের যেই কারিকুলাম সেগুলো প্রথম পেজের মধ্যে কি ফুটে ওঠে। তো এটা হচ্ছে ওয়েব পেজের একটা নমুনা। তো এখানে আমাদের বলতেছে কি, খেয়াল রাখবা, ওয়েব পেজের মধ্যে বলা হচ্ছে ইন্টারনেট তথা ওয়েবে কোনো লেখা, অডিও, ভিডিও, চিত্র, স্থিরচিত্র, অ্যানিমেশন ইত্যাদি তথ্যসমূহকে রাখার জন্য যে পেজ ব্যবহার করা হয় তাকেই ওয়েব পেজ বলে। অর্থাৎ ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার উপযোগী ইন্টারনেটের সাথে সংযুক্ত সার্ভারে রাখা ফাইলকে ওয়েব পেজ বলা হয়। ওয়েব পেজকে আবার ওয়েব ডকুমেন্টও বলা হয়। খুব ইম্পর্টেন্ট, লাইনটা মনে রাখবা। ওয়েব পেজ বা ওয়েব ডকুমেন্ট তৈরির জন্য আমরা যে ভাষাটা ব্যবহার করি সেটা হচ্ছে HTML। অর্থাৎ আমরা যখন একটা ওয়েব পেজ তৈরি করব, ওয়েব পেজকে সাজাবো, গুছাবো, ওয়েব পেজকে ডিজাইন করব, তাহলে অবশ্যই আমাদের একটা ভাষা শিখতে হয়, তার নাম হচ্ছে HTML ভাষা। এই হচ্ছে ওয়েব পেজ সম্পর্কে প্রাথমিক ধারণা। একটু আমাকে জানাও, এই যে আমি ব্যাপারটা তোমাদের আলোচনা করে দিলাম, তোমরা ব্যাপারটা বুঝতে পারছো কিনা, ওয়েব পেজ সম্পর্কে ধারণা নিতে পেরেছো কিনা? কাইফা, ফাতেমা, রত্না, তারপর হচ্ছে গিয়ে সাইমা, স্বপ্ন, সুমাইয়া, তাফা, তারপর আরিফা, যারা যারা আছো ক্লাসে, একটু আমাকে জানাও এই পুরো ব্যাপারটা বুঝতে পারলে কিনা যে ওয়েব পেজটা আসলে কি। আচ্ছা, তো একটু ভয়েসে রেসপন্স করবা, যারা ভয়েসে কথা বলতে পারো আমি খুশি হব, কারণ ভয়েসটা অ্যালাউ হয় বেশি আমার এখানে, পছন্দ করি ভয়েসে রেসপন্স করা। থ্যাংক ইউ, তোমরা রেসপন্স করতেছো, খুশি হলাম। আচ্ছা, এখন এটা আমরা ধারণা নিলাম যে ওয়েব পেজটা দেখতে এরকম, ওয়েব পেজের মধ্যে ভিডিও, অডিও, লেখা এগুলো থাকে, ইন্টারনেটে এগুলো আমরা দেখতে পারি। আচ্ছা, এরপরে টপিকটা যেটা লেখা আছে আমাদের বইতে সেটা হচ্ছে ওয়েব পেজের উপাদান। এইখানে আমাদের ওয়েব পেজের মধ্যে কোন কোন উপাদান মূলত থাকে, মানে ওয়েব পেজ তৈরি করতে মূল যে অংশটা কাজ করে সেই অংশের কথা এখানে উল্লেখ করা আছে। যেমন আমাদের ওয়েব পেজের মধ্যে বিভিন্ন লেখা থাকে, টেক্সট, ছবি থাকে, অ্যানিমেশন থাকে, অডিও, ভিডিও, ফাইল ইত্যাদির মাধ্যমে এটাকে সাজিয়ে তোলা হয়, ওয়েব পেজকে একটু আকর্ষণীয় করা হয়, বিভিন্ন গ্রাফিক্স কাজ করা হয়, প্রোগ্রাম ফাইল ব্যবহার করা হয়, এগুলো ইত্যাদি আমাদের এগুলো ব্যবহৃত হয় আর কি।
তো এখন এগুলোর একটু ডিটেলস আলোচনা এখানে করছি, যেমন লেখা বা টেক্সটের মধ্যে কি হয়, ছবির মধ্যে কি হয়, এগুলো আমাদের এখন তেমন আলোচ্য বিষয় না, আমি জাস্ট তোমাকে দেখা দিলাম, তোমরা একটু বাসায় এগুলো বই থেকে একটু পড়ে নিবা। আমরা মূল আলোচনা যাবো আজকে একটু পরে। এরপরে ভিডিও, অডিও, তারপর হচ্ছে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHP, ASP, এগুলোর মাধ্যমে কিভাবে আমাদের এই ওয়েব পেজকে সুন্দর করে সাজানো হয় ইত্যাদি ইত্যাদি, এগুলো আমাদের পড়তে হবে। এগুলো জাস্ট পড়ে নিবা, এগুলো তেমন এখন আলোচ্য বিষয় না। পরবর্তী যে টপিকটা বইতে লেখা আছে সেটা হচ্ছে ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা সম্পর্কে একটু ধারণা নিবা। এই ওয়েবসাইটটা কি, আমরা তো একটু আগে ওয়েব পেজ পড়েছিলাম, এখন ওয়েবসাইটটা একটু দেখি। এটাও জাস্ট একটু পড়ে নিচ্ছি। এক বা একাধিক ওয়েব পেজের সমন্বয় বা মাধ্যমে ওয়েব প্রেজেন্টেশন বা ওয়েবসাইট তৈরি হয়। সুতরাং একই ডোমেনের অধীনে পরস্পর সংযোগযোগ্য একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। ওয়েবসাইটে প্রথমে ঢুকলে যে পেজটি প্রদর্শিত হয় তাকে হোম পেজ বলে। একটি ওয়েবসাইটে কী ধরনের তথ্য থাকতে পারে তা হোম পেজ দেখে বোঝা যায়। ওয়েবসাইটটা বলতে বোঝায় যে কতগুলো ওয়েব পেজ মিলে যে সাইটটা তৈরি হয় তাকেই কি বলে, ওয়েবসাইট বলে। আমাদের দেখছি একটু আগে ওয়েব পেজ দেখতে কেমন সুন্দর সাজানো গোছানো থাকবে, নাম থাকবে, ছবি থাকবে, আইকন থাকবে। তো এরকম কয়েকটা ওয়েব পেজ মিলে যে সাইট তৈরি হয়, গুগলে যে সাইট তৈরি হয় তার নাম হচ্ছে আমার ওয়েবসাইট। আর এই ওয়েবসাইটের মাধ্যমে তুমি বুঝতে পারবা যে সেই ওয়েবসাইটটা কীরকম, সেই ওয়েবসাইটটা কি আমাদের বিনোদনমূলক, শিক্ষামূলক, নাকি অন্য কোনো ভার্চুয়াল ওয়েবসাইট। ওকে, এটা। এরপর হচ্ছে পরবর্তী টপিক, সেটা হচ্ছে ওয়েব পোর্টাল। এটাও একটু পড়ে নিবা, এটাও তোমার আলোচ্য বিষয় না। এখন আমাদের মূল আলোচ্য বিষয় না, আমরা চলে যাব পরীক্ষার জন্য যেটা আসবে সিকিউতে। হ্যাঁ, জাস্ট ওয়েবসাইট আর ওয়েব পেজ সম্পর্কে একটু ধারণা নিলাম আর কি, মনে রাখবা। আমাদের ক্লাসে একটু আগে জয়েন করছো ইসমাইল বিন মশিউর নামে, থ্যাংক ইউ, জয়েন করছো, খুশি হলাম। আচ্ছা, এখন যে বিষয়টা খেয়াল করব সেটা হচ্ছে সিকিউতে, মানে অর্থাৎ পরীক্ষা সৃজনশীল লেখার জন্য যেই টপিকটা থেকে আমাদের আজকের মূল আলোচ্য বিষয় শুরু হচ্ছে সেটাকে বলা হচ্ছে ওয়েবসাইটের প্রকারভেদ। আমরা ওয়েবসাইট সম্পর্কে ধারণা নিয়েছি যে কতগুলো ওয়েব পেজের সমন্বয়ে ওয়েবসাইট তৈরি হয়, আর ওয়েবসাইট কত প্রকার, কি কি সার্বিক দিকভাবে আজকে আলোচনা করব, এবং এখান থেকে সিকিউ প্রশ্ন প্রতি বছর বোর্ড পরীক্ষা আসে, তো এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা। চলো আমরা শুরু করি। ওয়েবসাইট এর প্রকারভেদ দেখতে পাচ্ছ, যাদের যে বই আছে সেই বইটা খুলতে পারো। ওয়েবসাইট মূলত দুই প্রকার, মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট। ওয়েবসাইট মূলত দুই প্রকার। গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েব পেজ বা ওয়েবসাইটকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, যথা স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট। তোমরা যখন পড়বা এই উদাহরণটা, যেমন স্ট্যাটিক, ডাইনামিক, এগুলো তোমরা চাইলে ইংলিশটাও লিখতে পারো, চাইলে বাংলাও লিখতে পারো। আমি প্রেফার করব ইংলিশটা লিখবা, তাহলে সৌন্দর্য হবে। বাংলা লিখলে যে নাম্বার কেটে দিবে এমনটি নয়, বাংলা লিখলেও নাম্বার দিবে, ইংলিশ লিখলেও নাম্বার দিবে, তবে ইংলিশে সবচেয়ে ইংলিশ নামটা মনে রাখবা, স্ট্যাটিক STATIC, আর ডাইনামিক DYNAMIC, ডাইনামিক। খুবই ইম্পর্টেন্ট, যেটা বলতেছি ওয়েবসাইটের প্রকারভেদ থেকেই সৃজনশীল পরীক্ষায় প্রশ্ন আসে, এই জন্য আমি এখান থেকে আলোচনা করতেছি, ভালো করে মনোযোগ দিও। তো মনে রাখবা ওয়েবসাইট দুই প্রকার, এক কথায় ওয়েবসাইট দুই প্রকার, স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট। এখন কথা হচ্ছে স্যার এই স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে কি কি হয়, আমি সংক্ষেপে তোমাকে বলি। স্ট্যাটিক কথার অর্থ হচ্ছে স্থির, যেখানে কোনো নড়াচড়া করে না কোনো কিছুই। আর ডাইনামিক এর অর্থ হচ্ছে গতিশীল, যেখানে সব কিছুই নড়াচড়া করে। জাস্ট এটা সিম্পল কথা, মনে রাখবা। স্ট্যাটিক ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে বর্তমানে যত ওয়েবসাইট আছে বিশ্বে এবং যত ওয়েবসাইট নিয়ে কাজ করা হয় সবগুলোই হচ্ছে ম্যাক্সিমাম ডাইনামিক ওয়েবসাইট। আর স্ট্যাটিক ওয়েবসাইটটা খুবই খুবই কম ইউজ হয়। আর আমাদের সবচেয়ে উপযোগী যে ওয়েবসাইট সেটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট, কারণ বর্তমানে যত ওয়েবসাইট থাকবে সবগুলোই ডাইনামিক ওয়েবসাইটের নমুনাতে তৈরি করা হয়। কারণ কি, আমাদের যখন যে কোনো কিছু প্রয়োজন হয় ওয়েবসাইটের কাঠামো চেঞ্জ করতে, পরিবর্তন করতে, আপডেট করতে, তখন ডাইনামিক ওয়েবসাইটেই এই কাজগুলো করা যায়, স্ট্যাটিক ওয়েবসাইটে এই কাজগুলো করা যায় না। এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা সিকিউতে আসবে, এমনভাবে তুমি ভালো করে পড়বা সিকিউটা, দেখবা যে সেই সিকিউর মধ্যে কোন
ওয়েবসাইটের ইনফরমেশনটা তুলে ধরা হয়েছে, সেটা কি স্ট্যাটিক নাকি ডাইনামিক, উদ্দীপকটা ভালো করে পড়তে হবে। আর পরীক্ষাতে মূলত আমাদের এই স্ট্যাটিক ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্যটাই লিখতে হয়, যে কেন আমাদের ডাইনামিক ওয়েবসাইট সবচেয়ে ভালো, কেন আমাদের স্ট্যাটিক ওয়েবসাইট একটু দুর্বল বা একটু অনুপযোগী, এটা আমাদের ভালো করে ব্যাখ্যা করতে হবে। তো আমি আবার বলতেছি, ওয়েবসাইট মূলত দুই প্রকার, একটাকে বলা হয় স্ট্যাটিক আর একটাকে বলা হয় ডাইনামিক। আর পরীক্ষাতে সবচেয়ে বেশি আমাদের লিখতে হবে ডাইনামিক ওয়েবসাইট সম্পর্কে। আর স্ট্যাটিক ওয়েবসাইটটা হচ্ছে একটা কম উপযোগী, এটার ব্যবহার খুবই কম, এটা ব্যবহার করলে আমাদের অনেকটা লোকসান হয় বা লস হয়। তো আমাদের খেয়াল রাখতে হবে ডাইনামিক ওয়েবসাইটের যেই তোমার বিবরণ ভালো দিতে হবে এবং ডাইনামিক ওয়েবসাইট সম্পর্কে ভালো করে আমাদের ব্যাখ্যা করতে হবে, এবং এটার খুব ইম্পর্টেন্স আছে, পরীক্ষায় লিখতে হবে বেশি বেশি এটার উপরে। এই হচ্ছে মূলত ইনফরমেশনগুলো। তো আমি যতটুকু আলোচনা করছি, ক্লাসে যারা যারা উপস্থিত আছো বা শুনতেছো একটু আমাকে জানাও ব্যাপারটা ভালো করে বুঝতে পেরেছো কিনা। সবাই একটু কথা বলো যারা কথা বলতে পারবা। সব কিছু ঠিক আছে? এতটুকু ক্লিয়ার বুঝতে পেরেছো? একটু ভয়েসে বলো যারা পারবা। হ্যাঁ, স্বপ্ন বলছো, থ্যাংক ইউ। বাকিরা কেউ ভয়েসে বলো, কথা বলো একটু। এনিওয়ান ভয়েসে কথা বলতে পারবা? আচ্ছা, সবাই যে চ্যাট বক্সে বলো, কেউ ভয়েসে বলো না। তোমরা কি ভয়েসে কথা বলতে ভয় পাও? আচ্ছা, যাই হোক। ইসমাইল বিন মশিউর, হ্যাঁ মশিউর, তুমি একটু আমাকে চ্যাট বক্সে তো বলছো, একটু আমাকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার একটু আমাকে ইয়া কইরো, জানাইও তোমার, আমি পরিচয়টা জানতে চাচ্ছিলাম। তুমি মনে হয় নতুন আমাদের ক্লাসে, তুমি মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ বা পার্সোনাল একটা SMS দাও আমাকে এখনই। এবার চলো আমরা শুরু করি। আমাদের প্রথমত শিখতে হবে স্ট্যাটিক। স্যার নেট প্রবলেমের কারণে বুঝতেছি না। আচ্ছা, নেট সমস্যার কারণে এরকম হচ্ছে। সমস্যা নেই, রেকর্ড চলতেছে, ক্লাস রেকর্ড থাকবে, পরবর্তীতে কষ্ট করে দেখে নিও। আচ্ছা, নাম্বার নাই, একটা কাজ করো মশিউর, তুমি তোমার মেসেঞ্জার থেকে আমাকে একটু মেসেজ দাও। হোয়াটসঅ্যাপ নাম্বার না থাকলে মেসেঞ্জার থেকে SMS দাও, তেলেই হবে। আমি তোমার সাথে পরে কন্ট্যাক্ট করবো আর কি। আচ্ছা, এটা HSC 26, HSC 27 একসাথে আমি পড়াচ্ছি ক্লাসটা, দুই ব্যাচে এখানে আছে উপস্থিত। ওকে, তুমি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা চাইলে এখানে লিখে দিতে পারো। হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে, যদি চাও আমি তোমার সাথে কন্ট্যাক্ট করবো পরে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দাও, তাহলেই হবে। আমি পরে তোমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করব। আচ্ছা, তুমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছো, ওকে থ্যাংক ইউ। আমি তোমার সাথে পরে আবার কন্ট্যাক্ট করার চেষ্টা করব। আচ্ছা, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। এবার যেটা বলতেছি খেয়াল রেখো সবাই। হ্যাঁ, এবার যেটা বলতেছি খেয়াল রেখো, কথাটা হচ্ছে গিয়ে এই যে আমাদের স্ট্যাটিক ওয়েবসাইট বা ডাইনামিক ওয়েবসাইট, এই বিষয়টা সম্পর্কে আমরা এখন আলোচনা করার চেষ্টা করি। চলো শুরু করি। প্রথমে স্ট্যাটিক ওয়েবসাইটের হাবিজাবি সব কিছু আলোচনা করবো। হাবিজাবি বলতে যা যা আছে, এর গঠন, উপকারিতা, অপকারিতা, এগুলো সব আলোচনা করতে হবে, কারণ এগুলো আমাদের লাগবে, জানতে হবে এর মধ্যে কি কি থাকে। ওকে, খুব ইম্পর্টেন্ট বিষয়, খেয়াল রেখো। স্ট্যাটিক ওয়েবসাইট, যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েব পেজ প্রদর্শনের পর পরিবর্তন করা যায় না, তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। আর স্ট্যাটিক ওয়েবসাইট শুধুমাত্র HTML ভাষা দিয়ে তৈরি করা যায়। খুব ইম্পর্টেন্ট কথাটা খেয়াল রাখবা। যে সকল ওয়েবসাইটের ডেটার মানগুলো ওয়েব পেজ প্রদর্শন করা বা ওয়েব পেজ খোলার পরে আর পরিবর্তন করা যায় না, বা যে সকল ওয়েবসাইট মধ্যে কোনো কিছু নতুন অ্যাড করা যায় না, এটার আপডেট করা যায় না, এটা নিয়ে কোনো প্রকার কাজই করা যায় না, যেমন আছে এমনই রাখতে সারা জীবন, সেরকম ওয়েবসাইটকে বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইট। আর এই ওয়েবসাইট তৈরি করতে শুধুমাত্র HTML ভাষার প্রয়োজন। HTML এর সাহায্যেই ওয়েবসাইট তৈরি করা যায়। মনে রাখবেন যে এই স্ট্যাটিক ওয়েবসাইটের শুধুমাত্র প্রথম কাজটাই হচ্ছে এটাকে জাস্ট খুলে রেখে দেওয়া, এরপরে এটা নিয়ে কোনো কাজই করা যায় না। ব্যাস এতটুকুই, জাস্ট মনে রাখবা এই প্রথম লাইনটা কাকে বলে, সংজ্ঞাটা মনে রাখতে হবে, পরীক্ষায় সংজ্ঞা দিতে হবে। পরীক্ষার সংজ্ঞাটা দিয়ে এর অসুবিধাটা বেশি উল্লেখ করে দিবা, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এটা গেল। এখন আমরা চলে যাচ্ছি এর বৈশিষ্ট্য। এর বৈশিষ্ট্যগুলো অবশ্যই মনে রাখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, আমাদের খেয়াল রাখতে হবে এর মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে। দেখো, স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্যসমূহ। 1 নাম্বার, কন্টেন্ট নির্দিষ্ট থাকে। এর অর্থ যে ওয়েবসাইটটা তুমি তৈরি করবা সে ওয়েবসাইটে বেশি কিছু তুমি রাখতে পারবা না, খুবই কম সংখ্যক তথ্য তুমি রাখতে পারবা, বা ওয়েবসাইট তৈরি করতে পারবা কম পরিমাণ তথ্য দিয়ে। তো এটাই বলছে কন্টেন্ট থাকে, বেশি কন্টেন্ট থাকে না।
2 নাম্বার, ব্যবহারকারী তথ্য আপডেট করতে পারে না। অর্থাৎ তুমি যখন একটা সাইট ভিজিট করবা, ভিজিট করার পর তোমার একটা কমেন্ট করতে ইচ্ছা হইলো, কিছু লিখতে ইচ্ছা হইলো, তুমি এখানে কিছু লিখতে পারবা না। তোমরা দেখবা যে গুগলে তোমরা যখন অনেক সাইট ব্রাউজ করো, দেখবা যে কিছু কিছু ওয়েবসাইটে তোমরা কমেন্ট করতে পারতেছো, দেখতে পারতেছো যে এই ওয়েবসাইটের কার্যক্রমের মধ্যে এটার মান উন্নয়নটা কেমন বা এই ওয়েবসাইটটা কেমন। অনেকে দেখবা যে রিভিউ করতেছে যে এই ওয়েবসাইটটা ভালো, এখান থেকে প্রোডাক্ট ক্রয় করলে কোনো ক্ষতি হবে না, এই ওয়েবসাইটটা বিশ্বস্ত, দেখবা এরকম অনেক কমেন্ট দেখা যায়। কিন্তু ইসিটিক ওয়েবসাইটে ব্যবহারকারীরা কোনো রকম তথ্য এখানে দিতে পারবে না, অর্থাৎ কোনো কমেন্ট মন্তব্য কিছু করতে পারবে না, জাস্ট দেখতে পারবে যে এখানে এটা আছে, এটা সেটা ব্যাস, এতটুকুই। তো এটাই বলতেছে যে ব্যবহারকারী তথ্য প্রদান বা আপডেট করতে পারে না। 3 নাম্বার, খুব দ্রুত লোড হয়। অর্থাৎ তুমি যখন এই স্টিক ওয়েবসাইটটা ভিজিট করবা, এটা লোডিং হবে। লোডিং বলতে কি, এটা খুব দ্রুত মুভ করবে, স্থির থাকবে না। অর্থাৎ এটা প্রথমে এরকম আছে, পরবর্তীতে আবার অন্য পেজ চলে যাবে, আবার অন্য পেজ চলে যাবে, এরকম হয়ে যাবে। এটা স্মুথলি থাকবে না, বারবার কি হবে, লোড হবে, বারবার এটা রিভিউ হবে, পেজগুলো বারবার আপ ডাউন হবে। এটা একটা সমস্যা। 4 নাম্বার, কোনো রকম ডেটাবেজের সাথে সংযোগ থাকে না। অর্থাৎ ওয়েবসাইটের সাথে অন্য কোনো ডেটাবেজে কোনো সম্পর্ক করা যায় না, কারণ নতুন কোনো কিছু এখানে অ্যাড করা যায় না। পরবর্তী, কেবলমাত্র সার্ভার থেকে ক্লায়েন্ট একমুখী কমিউনিকেশন হয়। অর্থাৎ এটা মনে রাখবা যে একমুখী কমিউনিকেশন এটা হয়। এটা যদি মনে রাখতে না পারো কোনো সমস্যা নাই, পরবর্তী মনে রাখবা এই ওয়েবসাইট তৈরি করতে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের HTML-টা ব্যবহার করা হয়, মাঝে মধ্যে CSS ভাষাও আমরা ব্যবহার করি। মনে রাখবেন ওয়েবসাইট তৈরি করতে HTML-টা সবচেয়ে বেশি কার্যকর একটা ভাষা। HTML-এর মাধ্যমে ওয়েবসাইট আমরা তৈরি করি, ওয়েবসাইট ডিজাইন করি। এরপরে CSS-এর মাধ্যমে তৈরি করা যায়, জাভা স্ক্রিপ্টের মাধ্যমে করা যায়, পাইথন দিয়ে করা যায়। এগুলো হচ্ছে একটা ভাষা, যে ভাষার মাধ্যমে আমরা কী করি, ওয়েবসাইটকে ডিজাইন করি, তারপর হচ্ছে ওয়েবসাইটটা তৈরি করি, ওয়েবসাইটের মধ্যে যা যা কাজ আছে সব কিছু করি। তো মনে রাখবা এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা লাইন, যে স্ট্যাটিক ওয়েবসাইটের মধ্যে যে কাজগুলো আমরা করি এটা শুধুমাত্র HTML দিয়ে আর CSS এই 2 প্রকার ভাষার সাহায্যে করা যায়। এই হচ্ছে মোটামুটি এই স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য। একটু আমাকে জানাও এখানে যতটুকু আলোচনা করছি মোটামুটি বুঝতে পারলা কিনা। এগুলো কি বুঝতে পেরেছো? একটু আমাকে বলো, একটু রেসপন্স করো, একটু কথা বলো, তাহলে বুঝতে ইজি হবে আমার। এটা হচ্ছে বৈশিষ্ট্য, এখানে কি কি আছে জাস্ট আমি আলোচনা করলাম, একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম। আচ্ছা, তো ক্লাসের এই মুহূর্তটা আমাকে একটু রেকর্ড সেভ করতে হচ্ছে, আমি এখন রেকর্ড সেভ করলাম। আসসালামু আলাইকুম, আমরা ক্লাসের এই মুহূর্ত থেকে আবার আলোচনা শুরু করতেছি। তো আমরা আলোচনা করতেছিলাম স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য নিয়ে, এরপর এখন শিখবো এর সুবিধাগুলো, যে এখানে কি কি সুবিধা আছে। এই ওয়েবসাইট তৈরি করতে টাকা পয়সা কম লাগে, সবচেয়ে কম লাগে। 1 নাম্বার সুবিধা, অর্থাৎ খরচ কম। খেয়াল রাখবা, যে কোনো একটা ওয়েবসাইট তৈরি করতে বা ওয়েব পেজ তৈরি করতে কিন্তু একটা অ্যামাউন্ট লাগে, একটা টাকা পয়সা খরচ করতে হয়। কিন্তু আমাদের যদি স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে চাই তাহলে টাকা পয়সা খুবই কম লাগে, খরচ কম। 2 নাম্বার, ওয়েবসাইট তৈরি ও নিয়ন্ত্রণ করা খুবই সহজ, এই ওয়েবসাইট তৈরি করা খুবই ইজি এবং নিয়ন্ত্রণ করা খুবই সহজ। 3 নাম্বার, দক্ষতা, তারপর হচ্ছে নিরাপত্তা, দ্রুত গতির সাথে কন্টেন্ট সরবরাহ করা যায়। অর্থাৎ দ্রুত গতির সাথে তথ্য কি করা যায়, এখানে সরবরাহ করা যায়। 4 নাম্বার, খুব সহজে সার্চ ইঞ্জিন পরিচালনা করা যায়, যেখানে রাখা যায় এই পেজটা খুব সহজেই সার্চ ইঞ্জিনে সার্চ করলে এটা পাওয়া যায় আর কি। সরি, পরবর্তী, সহজে ওয়েব পেজের লেআউট পরিবর্তন করা যায়। আসলে ওয়েব পেজের যে আইকনটা আছে, সামনের যেই ছবি বলো বা একটা রিভিউ থাকে, সেটা কি করা যায়, একটু পরিবর্তন করা যায়, লেআউট পরিবর্তন করা যায়। পরবর্তী, নেট স্পিড কম হলেও দ্রুততার সাথে ডেটা ডাউনলোড করা যায়। অর্থাৎ তোমার মোবাইলে সাপোজ নেট স্পিড কম বা ওয়াইফাইটা স্লো কাজ করতেছে বা এমবি কানেকশনটা নেটটা স্লো, কিন্তু এই স্ট্যাটিক ওয়েবসাইট ব্রাউজ করতে তেমন সমস্যা হবে না, কারণ এই স্ট্যাটিক ওয়েবসাইট ব্রাউজ করতে এত বেশি এমবি লাগে না, কম এমবিতেই এটা ব্রাউজ করা যায় বা দেখা যায়।
এই হচ্ছে সুবিধা। এখন আমরা শিখব অসুবিধা। আর এই অসুবিধাগুলি আমাদের পরীক্ষা লিখতে হবে বেশি, খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখবা। স্ট্যাটিক ওয়েবসাইটের অসুবিধাসমূহ। 1 নাম্বার, কন্টেন্ট আপলোড করতে প্রচুর সময় লাগে। অর্থাৎ আমরা যদি স্ট্যাটিক ওয়েবসাইটের মধ্যে কোনো কিছু আপলোড করতে চাই, যদিও আপলোড করা যায় না, যদি আপলোড করতে চাই আপলোড হবে, প্রচুর সময় লাগবে। অর্থাৎ কোনো কিছু যদি নতুন আপডেট করতে চাই প্রচুর সময় লাগবে। 2 নাম্বার, ওয়েবসাইটের আকার বৃদ্ধির সাথে সাথে কন্টেন্টগুলোর নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। অর্থাৎ ওয়েবসাইটটা যদি আস্তে আস্তে বড় করতে চাও তাহলে দেখা যাবে কন্টেন্টগুলো আর তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না, খুবই কঠিন হয়ে যাবে। 3 নাম্বার, মানসম্মত ওয়েব পেজ ডিজাইনিং অত্যন্ত কষ্টকর এবং সময় সাপেক্ষ। আমাদের আসলে এই স্ট্যাটিক ওয়েবসাইটটা ডিজাইনিং করা যায় না, ডিজাইনিং করাই যায় না, এটা আপডেটই করা যায় না। আর এখানে মানসম্মত ওয়েব পেজ তৈরি করা দূরের কথা, এখানে বলছে আর কি যদি তুমি করতে চাও এই স্ট্যাটিক ওয়েবসাইটটা ডিজাইন করতে চাও, সম্মত ওয়েব পেজ তৈরি করতে চাও, তুমি পারবা না, অনেক কষ্ট হবে এবং অনেক সময় লাগবে। এত সময়ে কয়েকটা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা যায়, ব্যবহারও করা যায়, যেটা তুমি করতে চাও স্ট্যাটিকে, সম্ভব না। সর্বশেষের মধ্যে যেটা বলবো, ব্যবহারকারীর নিকট হতে ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকে না। অর্থাৎ যারা ব্যবহার করবে এই স্ট্যাটিক ওয়েবসাইট তারা কোনো কমেন্ট মন্তব্য কিছুই করতে পারবে না, শুধু দেখে যাবে তোমার ওয়েবসাইটের মধ্যে কী কী আছে দেখে যাবে, কোনো কমেন্ট করতে পারবে না, কোনো লেখা লিখতে পারবে না, কিছুই করতে পারবে না। অর্থাৎ এটা একেবারে ঝামেলার একটা বিষয়। এই হচ্ছে আমাদের অসুবিধা। তো মনে রাখবা স্ট্যাটিক ওয়েবসাইটের সংজ্ঞা মুখস্থ করতে হবে, পরীক্ষার সংজ্ঞা দিতে হবে এবং এর যে বৈশিষ্ট্য আছে সেটাও তোমাকে মনে রাখতে হবে। আর সবচেয়ে বেশি মনে রাখতে হবে অসুবিধা। পরীক্ষাতে অসুবিধাটা দিয়ে তুমি সাজাবা, কারণ এই অসুবিধার মাধ্যমেই তোমাকে সৃজনশীল লেখা শুরু করতে হবে বা সৃজনশীল লিখতে হবে। তো এই পর্যন্তই আজকের আমাদের আমাদের এই যে 4 নম্বর অধ্যায়ের ক্লাস ওয়েব ডিজাইন পদ্ধতিটা থাকবে। ফার্স্ট ক্লাসটা এখানে কমপ্লিট থাকবে। আমরা নেক্সট ক্লাস থেকে এরপরে ডাইনামিকটা শিখবো, এরপর আমরা সিকিউ প্র্যাকটিস করবো, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকের মতো আমরা ক্লাসটা এখানে শেষ করলাম। নেক্সট ক্লাসে অপেক্ষা থাকো এবং অবশ্যই ক্লাসে জয়েন করো। তো এখানে আইসিটি ক্লাস শেষ, আর সায়েন্সে যারা আছো তোমরা থাইকো, একটু পর আমি লিঙ্ক দিচ্ছি। তো এখানেই ক্লাস শেষ করতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের এই ওয়েব ডিজাইন পরিচিতি এই অংশের আমাদের পরবর্তী যে নতুন টার্ম ডাইনামিক ওয়েবসাইট এই সম্পর্কে আমরা আলোচনা করব। তো সবাই এই টপিকটা ভালো করে মনোযোগ দিয়ে শুনবা, পরীক্ষা এটা বেশি আমাদের আসে। আমরা জানি আমাদের ওয়েবসাইট 2 রকম, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, এটা আমরা পড়েছি এর আগে, আর এখন আমরা শিখব সেটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। এটা ভালো করে শিখতে হবে। ডাইনামিক ওয়েবসাইট কাকে বলে, বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা সব ভালো করে পড়তে হবে, পরীক্ষায় লিখতে হবে বেশি এটা। ডাইনামিক ওয়েবসাইটে বলা হচ্ছে যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েব পেজ প্রদর্শনের পরেও পরিবর্তন করা যায় তাকে ডাইনামিক ওয়েবসাইট বলে। সবাইকে বলতেছি, পরীক্ষা যখন আমাদের এই ওয়েবসাইট সংক্রান্ত প্রশ্ন আসবে, বিশেষ করে গ অথবা গহ, সবসময় তোমাকে সংজ্ঞা লিখতে হবে। তুমি যখন একটা উত্তর করতে যাবা সেই উত্তরের সংজ্ঞাটাকে লিখে নিবা, তাহলে উত্তরটা সুন্দর হবে। আমাদের মূলত গ আর গহতে আসে যে কোন ওয়েবসাইটটা ব্যবহার করা সবচেয়ে ভালো বা সবচেয়ে উপযোগী। তো আমাদের উত্তর হবে একটা, সেটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। আর এই ডাইনামিক ওয়েবসাইটের সংজ্ঞাটা আমাদের প্রথমে লিখতে হবে। আমাদের পরীক্ষাতে স্ট্যাটিক ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্যটা লিখতে হয়। কেন ডাইনামিক ওয়েবসাইট সবচেয়ে ভালো, কেন স্ট্যাটিক ওয়েবসাইটটা ভালো না, এগুলো আমাদের লিখতে হয়। আর এটা লেখার আগে আমাদের কি করতে হবে, সংজ্ঞা দিতে হবে। আমরা গত লেকচারে দেখেছিলাম স্ট্যাটিক ওয়েবসাইটের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা, এবং আজকে শিখতেছি নতুন টপিক ডাইনামিক ওয়েবসাইট। এই ডাইনামিক ওয়েবসাইটের সংজ্ঞাটা আমাদের মুখস্থ করে লিখতে হবে ফার্স্ট অফ অল। তো এটা একবারে সহজ, জাস্ট মনে রাখবা যে ওয়েব পেজ প্রদর্শনের পরে আমরা ওয়েব পেজের ভেতরে অনেক কিছুই পরিবর্তন করতে পারবো। নতুন কিছু সংখ্যা দিতে পারবো, নতুন আর্টিকেল লিখতে পারবো, ছবি লিখতে পারবো, ভিডিও লিখতে পারবো, মানে সব কিছু নতুনভাবে আপডেট করতে পারবো। এটা হচ্ছে কি ডাইনামিক ওয়েবসাইটের একটা বৈশিষ্ট্য। কিন্তু গত ইয়াতে আমরা শিখছিলাম স্ট্যাটিক ওয়েবসাইট, যেখানে আমাদের এইরকম কোনো কাজ করা যেত না। অর্থাৎ ওয়েব পেজ প্রদর্শনের পর সেখানে নতুন কিছু লেখা যেত না,
নতুন কিছু কমেন্ট করা যেত না, কিছুই করা যেত না, জাস্ট দেখা যেত আর কি। এই হচ্ছে মূল পার্থক্য। তো মনে রাখবা যে সকল ওয়েবসাইটে ডেটার মান ওয়েব পেজ প্রদর্শনের পর পরিবর্তন করা যায় তাকে ডাইনামিক ওয়েবসাইট বলে। আর ডাইনামিক ওয়েবসাইট তৈরির জন্য মূলত আমরা যে ভাষা ব্যবহার করি সেটা হচ্ছে HTML। এর সাথে আরও কিছু স্পেসিফিক ভাষাও ইউজ করা হয়। HTML ভাষার সাথে স্ক্রিপ্টিং ভাষা যেমন PHP, এই যে PHP একটা ভাষা, আবার হচ্ছে ASP, এটাও একটা ভাষা, এবং এর সাথে ডেটাবেস হিসেবে আমরা SQL এবং MySQL প্রয়োজন হয়। আসলে আমাদের ডাইনামিক ওয়েবসাইটের ভেতরে যে কাজগুলো আমরা করতে যাব সেই কাজগুলো করার জন্য মূলত আমাদের HTML শিখতে হবে। যে HTML আমাদের এই অধ্যায়ের মূল আলোচ্য বিষয়। আমরা HTMLটা আলাদা সেগমেন্টে সাজাচ্ছি, আর ওয়েব পেজ ডিজাইনটা আলাদা সেগমেন্টে সাজাচ্ছি, যাতে দুইটা বুঝতে ইজি হয়। তো আশা করি বুঝতে পারছো। এখানে আমাদের HTMLটা অবশ্যই লাগবে। ওয়েব পেজের ভেতরে যা যা করবা বা ওয়েবসাইটের মধ্যে যা যা করবা সব কিছু করতে আমার কি লাগবে? HTMLটা লাগবে। তো ডাইনামিক ওয়েবসাইটটা হচ্ছে একটু আধুনিক বা উন্নত, এজন্য আমাদের HTML এর পাশাপাশি PHP শিখতে হয়, ASP শিখতে হয়, SQL শিখতে হয়। এই হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট এর মূলত একটা ইনফরমেশন, যে ডাইনামিক ওয়েবসাইট কি, এখানে কি কাজ করে। তো যতটুকু শুনতে পাইছো আমাকে জানাও যে ইভা, জয়, কাইফা, আরিফা, শিমু, তাফা, তোমরা কি এতটুকু অংশ বুঝতে পেরেছো কিনা? ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে কি কি আছে বা এটা আসলে কি? এতটুকু কথা ক্লিয়ার? একটু দ্রুত জানাতে হবে, আমরা একটু পর প্র্যাকটিস করবো, বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করলে ইজিলি বুঝতে পারবো। ওকে, থ্যাংক ইউ, রেসপন্স করছো। এবার যাচ্ছি বৈশিষ্ট্যের মধ্যে। এই ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে আমাদের দেখতে হবে। দেখো একটা ছবি দেখা যাচ্ছে, সার্ভার থেকে ডাটাবেস, ডাটাবেস থেকে ওয়েবসাইট, এটাকেই বলা হচ্ছে কি ডাইনামিক ওয়েবসাইটের একটা ফ্লো চার্ট বা চিত্র আর কি। এখন আমরা যাচ্ছি আমাদের ভেতরের আলোচনা, যেটা হচ্ছে আমরা বলতেছি বৈশিষ্ট্য। খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা পরীক্ষা এগুলো আমাদের লিখতে হবে, কারণ আমাদের পরীক্ষায় বেশিরভাগ ডাইনামিক ওয়েবসাইট থেকে প্রশ্ন হয়। 1 নাম্বার, থ্যাংক ইউ জয়, রেসপন্স করছো, নিয়মিত ক্লাস করো। 1 নাম্বার হচ্ছে পরিবর্তনশীল তথ্য। হ্যাঁ, পরিবর্তনশীল তথ্য বা ইন্টারেক্টিভ ওয়েব পেজ তৈরি করা যায়। অর্থাৎ তুমি যদি একটা ওয়েব পেজ তৈরি করতে চাও, সাপোজ তুমি একটা অনলাইনে বিজনেস করবা, তো তোমার একটা ওয়েব পেজ তৈরি করতে হবে বা একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। তো সেই ওয়েবসাইটটা কি করতে হবে? ইন্টারেক্টিভ করতে হবে। আমি গত ক্লাসে আলোচনা করছিলাম এই ইন্টারেক্টিভ মানে কি, আকর্ষণীয় করে তোলা। অর্থাৎ তুমি তোমার যে ওয়েবসাইট বা ওয়েব পেজটা অনলাইনে ওপেন করবা, এটাকে সাজাইতে হবে। তুমি যদি তোমার ওয়েবসাইটকে না সাজাও, তাহলে কিন্তু সেই ওয়েবসাইটে কেউ ভিজিট করবে না, সেখান থেকে কোনো কিছু অর্ডারও কেউ কি করবে না, তোমার বিজনেসের লস হবে। তো তুমি তোমার পেজটাকে যত সুন্দর করে সাজাবা, ততই তোমার কি হবে? কাস্টমার বাড়বে, সবাই ক্রয় করবে, তোমার প্রফিট হবে। তো এটাকেই বলতেছে ইন্টারেক্টিভ ওয়েব পেজ, অর্থাৎ যত সুন্দর করে তুমি তোমার পেজটাকে সাজাইতে পারো। তো এই কাজটা আমাদের ডাইনামিক ওয়েবসাইটে করা যায়, কিন্তু স্ট্রিক ওয়েবসাইটে এটা করা যায় না। এরপর 2 নাম্বার, রান টাইমের সময় পেজের ডিজাইন বা কন্টেন্ট পরিবর্তন হতে পারে। রান টাইম হচ্ছে যখন তুমি পেজটাকে মডিফাই করবা, তখন দেখা যাবে পেজের মধ্যে কন্টেন্ট, ডিজাইন এগুলো পরিবর্তন হতে পারে। আগে যেরকম ছিল এখন অন্যরকম হতে পারে বা আপডেট হতে পারে, এটা। 3 নাম্বার, ডেটাবেস ব্যবহৃত হওয়ায় কোয়েরি ব্যবহার করে তথ্য বের করার সুযোগ থাকে। কোয়েরি হচ্ছে একটা নতুন সিস্টেম, যেটাকে আমরা কোয়েরি ভাষা বলি অনেক সময়, কোয়েরি ভাষা। তো এই কোয়েরি ভাষার মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য বের করতে পারি। যে তথ্যগুলো আমার প্রয়োজন সেই ডাটাবেস, সেই পেজ থেকে সেই তথ্যগুলো আমরা বের করতে পারি বা সেই তথ্যগুলো মডিফাই করতে পারি। তো জয়েন করছো স্বপ্ন, থ্যাংক ইউ। তো যেটা বলতেছিলাম, তো আমাদের যে বৈশিষ্ট্য মনে রাখতে হবে। এবার হচ্ছে পরবর্তী, যে সব সময় ব্যবহারকারী তথ্য প্রদান বা তথ্য আপডেট করতে পারে। এই লাইনটা সবচেয়ে ইম্পর্টেন্ট। পরীক্ষার মধ্যে আর কোনো লাইন দাও বা না দাও, এই লাইনটা তোমাকে লিখতেই হবে, কারণ এটা হচ্ছে মূল লাইন। এই ডাইনামিক ওয়েবসাইটের মূল কথা হচ্ছে এটা, যে কোনো সময় বা সব সময় ব্যবহারকারী তথ্য দিতে পারবে এবং তথ্য আপডেট করতে পারবে। তোমরা যখন কিছু কিছু ওয়েবসাইট ব্রাউজ করবা বা ওয়েব পেজ ব্রাউজ করবা, দেখবা যে সে ওয়েব পেজের মধ্যে অনেকে কমেন্ট করতে পারে। সাপোজ আমরা যে অনলাইন থেকে কেনাকাটা করি, দারাজ.com, দারাজ থেকে কিন্তু মোটামুটি অনেকে আমরা অর্ডার করি, হ্যাঁ। তো দেখা যায় দারাজ থেকে যখন তুমি একটা কিছু কিনতে যাবা, তোমাকে কিন্তু সেই জিনিসটা রিভিউ দেখতে হবে।
সাপোজ তুমি একটা টি শার্ট কিনতে চাও, বা একটা ইলেকট্রনিক্স কিছু একটা কিনতে চাও, বা তোমার একটা শখের জিনিস কিনতে চাও দারাজ.com থেকে। তো তুমি সেখানে যাবা, ভিজিট করবা। দারাজ.comটা ভিজিট করার পর দেখবা যেই পণ্য তুমি কিনতে চাচ্ছ সেই পণ্যটা কি গুণগত মানে ঠিক আছে, সেই পণ্য কি ভালো না খারাপ, বা যারা যারা কিনছে তারা কিরকম ফিডব্যাক পাইছে, এগুলো সব যাচাই বাছাই করে দেন তুমি কি করো, সেই পণ্যটা দারাজ থেকে অর্ডার করো। তো এটা হচ্ছে বিষয়। যদি তুমি দেখো ওয়েবসাইটের মধ্যে একটা পণ্য কেনার জন্য সেই পণ্যের কোনো রিভিউ নাই, অর্থাৎ সেই পণ্যটা ভালো না খারাপ, সেই পণ্য কিনলে তোমার টাকা ক্ষতি হবে নাকি লাভবান হবে, এরকম কোনো কিছুই তুমি দেখতে পাচ্ছ না, অর্থাৎ সেই পণ্যটার পেছনে রিভিউ নাই, তো সেই পণ্য তুমি কখনোই ক্রয় করবা না। তো এই জন্য ব্যাপারটা হচ্ছে, যে সকল ওয়েবসাইটটা ডাইনামিক থাকে সে সকল ওয়েবসাইটে যারা ক্রয় মানে ক্রেতা আর কি, তারা কিন্তু তাদের মনোভাব প্রকাশ করতে পারে, রিভিউ দিতে পারে যে হ্যাঁ এই পণ্যটা ভালো, এটা আমরা ব্যবহার করে অনেক উপকার পাইছি, আপনিও কিনতে পারেন, এরকম অনেক কমেন্ট করার জায়গা থাকে ওয়েবসাইটে। কিন্তু আমরা যে পড়ছিলাম ইসেটিক ওয়েবসাইট, সেখানে এরকম কোনো সুযোগ থাকে না। এটা হচ্ছে মূল পার্থক্য। তো মনে রাখবা, ডাইনামিক ওয়েবসাইটে সবসময় তুমি কমেন্ট করতে পারবা এবং কি তোমার এই পেজের যে তথ্যগুলো আপডেট করতে পারবা। এটা হচ্ছে মূল কথা। সবাই তোমাকে জানা, যতটুকু আলোচনা করলাম বুঝতে পারলা কিনা, এটা মেন বিষয়, খেয়াল রাখতে হবে। কথা কি বুঝতে পেরেছো তোমাকে জানাইও। ওকে, থ্যাংক ইউ। এরপর চলে যাচ্ছি, হ্যাঁ যারা রেসপন্স করতেছো ভয়েসে করলে ভালো হয়, খুশি হবো। জয় একটু কথা বলো তো, তুমি কি বুঝতে পারছো কিছু হইলো? জি স্যার, ওকে, আমি একটু বুঝতে পারছি। আচ্ছা থ্যাংক ইউ, খুশি হলাম। ওই গত ক্লাসটা আর আজকেটা একসাথে আপলোড দিবি ইউটিউবে, দেখে নিও, তাহলে আরো ইজিলি বুঝতে পারবে। ওকে, এবার চলে যাও পরবর্তী। এবার আমরা সুবিধাগুলো দেখব। এই যে ওয়েবসাইট, এটা ব্যবহার করার সুবিধাটা কি, খুবই ইম্পর্টেন্ট লাইন, খেয়াল রাখবা। 1 নাম্বার, ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী পেজ এর কন্টেন্ট পরিবর্তন করতে পারে। অর্থাৎ তুমি যখন ওয়েব পেজটা তৈরি করবা, সেই ওয়েব পেজটা যদি মনে হয় যে এই ওয়েব পেজে বর্তমানে যেই লেখাগুলো আছে, যে প্রোডাক্টগুলো আছে, সেগুলো একটু সুন্দর করতে হবে, সাজাতে হবে, আরও নতুন নতুন প্রোডাক্ট যুক্ত করতে হবে, তাহলে কাস্টমার বাড়বে, তুমি চাইলে করতে পারো। অর্থাৎ তুমি তোমার প্রয়োজন অনুযায়ী পেজ এর কন্টেন্ট, ছবি, অডিও, ভিডিও সব কিছু কি করতে পারো, পরিবর্তন করতে পারো, মডিফাই করতে পারো। 2 নাম্বার, তথ্য বা বিষয়বস্তু খুব দ্রুত আপডেট করা যায়। অর্থাৎ তুমি যে কোনো সময় একটা প্রোডাক্টের যে সেল, সেটাকে বাড়াইতে পারো, কমাইতে পারো, যে কোনো সময় কাজটা করতে পারো, অর্থাৎ তোমার নিজের মতো করে কাজ করতে পারবা। 3 নাম্বার, নির্ধারিত ব্যবহারকারীদের জন্য নির্ধারিত পেজ প্রদর্শনের ব্যবস্থা করা যায়। অর্থাৎ যে সকল কাস্টমার যে সকল জিনিসটা চায়, সেই জিনিসটারই পেজের মধ্যে দ্রুত চলে আসবে। সাপোজ কেউ চায় কসমেটিক্স কিনতে, কসমেটিক্সের পেজটা চলে আসবে খুব দ্রুত। কেউ চায় কাপড় কিনতে, কাপড়ের পেজটা চলে আসবে দ্রুত। কেউ চায় অন্য অন্য ইলেকট্রনিক্স সামগ্রী কিনতে, সেইগুলো চলে আসবে। অর্থাৎ ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে কাস্টমারদের রুচির উপর ভিত্তি করে তাদের সামনে পেজগুলো কি হবে, প্রদর্শিত হবে। এটা খুবই ইজিলি করা যায়। পরবর্তী, ব্যবহারকারীর নিকট হতে ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকে। অর্থাৎ যারা মনে করো যে এই ওয়েবসাইট ভিজিট করবে, মানে যারা কাস্টমার কি, তাদের কাছ থেকে একটা তথ্য নেওয়ার ব্যবস্থা থাকে। অর্থাৎ তারা চাইলে রিভিউ দিতে পারে যে হ্যাঁ এই ওয়েবসাইটটা ভালো, এই ওয়েব পেজটা বিশ্বস্ত, এখান থেকে কেনাকাটা করলে ভালো গুণসম্মত মানসম্মত প্রোডাক্ট পাওয়া যায়। অর্থাৎ ক্রেতারা তাদের মতামতটা তোমাকে জানাতে পারবে। এটা হচ্ছে ইনপুট নেওয়া, এটাই হচ্ছে বিষয়। পরবর্তীতে অনেক বেশি তথ্যবহুল হতে পারে। অর্থাৎ এই ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে অনেক তথ্য পাওয়া যায়, যেখানে স্ট্যাটিক ওয়েবসাইটে পাওয়া যায় না। এবং সর্বশেষ হচ্ছে, এই ওয়েবসাইটটা আকর্ষণীয় হয়, দেখতে সুন্দর হয়, ইন্টারেক্টিভ হয়, লেআউট তৈরি করা যায়। অর্থাৎ যত রকমভাবে তুমি পারো সাজিয়ে ফুটিয়ে তুলতে পারো, যাতে তোমার বিজনেসটা লাভবান হয়। এই হচ্ছে মূল কথা। ডাইনামিক ওয়েবসাইটের সুবিধা হচ্ছে এটা, তুমি যদি বিজনেস করতে চাও এরকম একটা ওয়েবসাইট তৈরি করলে তোমার বিজনেসটা আরও সুন্দর হবে। কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইটে এগুলো কিছুই করা যায় না। এখানে যা যা করা যায়, স্ট্যাটিক ওয়েবসাইটে এগুলো কিছুই করা যায় না। তুমি যদি চাও বিজনেস করবো অনলাইনে, ওয়েব পেজ বা ওয়েবসাইট খুলে, তোমাকে অবশ্যই ডাইনামিক ওয়েবসাইটের মাধ্যমেই বিজনেস করতে হবে। তুমি যদি স্ট্যাটিক ওয়েবসাইটে বিজনেস করতে চাও, তুমি ব্যবসা লস খাবা, এটাই হচ্ছে নিয়ম। তো এই ডাইনামিক ওয়েবসাইটের যে বৈশিষ্ট্যগুলো বললাম, বুঝতে পেরেছো বাকিরা? এটা আমাকে জানাও, কথা বলতে হবে, রেসপন্স করতে হবে দ্রুত। স্বপ্ন আসো, ইভা আসো, তোমরা আমাকে জানাও, হ্যাঁ।
বাকিরা যারা আছো, আরিফা, তারপর হচ্ছে গিয়ে যারা আছো তোমাকে টুকটাক কথা বললো, কাইফা আছো, তারপরে কি তাফা আছো, তোমরা একটু আমাকে জানাইও মোটামুটি বুঝতেছো কিনা। ওকে, থ্যাংক ইউ। ইভা একটু রেসপন্স করো। আচ্ছা, বুঝতে পারছি একটু একটু, থ্যাংক ইউ। যতটুকু চেষ্টা করছো, প্রথম তো আজকে তুমি জয় এই জন্য। আচ্ছা, ইভাও রেসপন্স করো, না বুঝতে পারলে বইলো। এবার আমরা একটু অসুবিধা দেখি। আমরা তো সবসময় সুবিধা নিয়ে আলোচনা করছি, একটু অবশ্যই অসুবিধা দেখি কি কি অসুবিধা এখানে থাকতে পারে। থ্যাংক ইউ আরিফা, রেসপন্স করছো। ডাইনামিক ওয়েবসাইটের অসুবিধা সমূহ কি কি অসুবিধা এখানে হতে পারে? সমস্যা নাই, ডোন্ট ওয়ারি, ক্লাস রেকর্ড চলতেছে, দেখে নিও। 1 নাম্বার, ডেটাবেস ব্যবহৃত হয় ফলে ব্যবহারকারীর ব্রাউজারে লোড হতে বেশি সময় নেয়। অর্থাৎ এই ডাইনামিক ওয়েবসাইটে যদি তুমি জয়েন করতে চাও, দেখবা মাঝে মধ্যে একটু স্লো কাজ করবে, অর্থাৎ বেশি পরিমাণ লোড হবে, লোডিং হবে আর কি, কারণ অনেকেই তো ব্রাউজ করে, এর জন্য আর কি এটা লোড হতে বেশি সময় লাগে। 2 নাম্বার, উন্নয়ন ও নিয়ন্ত্রণ করা একটু জটিল। অর্থাৎ এই ডাইনামিক ওয়েবসাইটকে যতই তুমি সাজাবা, যত নিয়ন্ত্রণ করার চেষ্টা করবা, এটা একটু কমপ্লিকেটেড, স্ট্যাটিক ওয়েবসাইটের চেয়ে একটু কঠিন কাজ। 3 নাম্বার, ওয়েবসাইট রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের খরচ বেশি। অর্থাৎ ডাইনামিক ওয়েবসাইট দিয়ে তুমি যদি একটা ওয়েব পেজ তৈরি করো বা ওয়েবসাইট তৈরি করো, তোমার টাকা পয়সা বেশি খরচ হবে, এটা উন্নয়ন খরচ বেশি, রক্ষণাবেক্ষণ খরচ বেশি। কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইটের খরচটা কম, কারণ আমরা পড়ছিলাম গত ক্লাসেই, এক কথায় স্ট্যাটিক ওয়েবসাইটের মূল কাজই হচ্ছে এটা খরচ কম, টাকা পয়সা কম লাগে। এই স্ট্যাটিক ওয়েবসাইট দিয়ে কাজ করতে টাকা পয়সা খুব কম খরচ হয়, খুব কম খরচে তুমি ওয়েবসাইট তৈরি করতে পারবা। কিন্তু ডাইনামিক ওয়েবসাইটে একটু টাকা পয়সার বেশি খরচ করতে হয়, কারণ এটা সবচেয়ে ভালো, এটা দিয়ে বিজনেস করতে পারবা ইজিলি। তো এই জন্য একটু টাকা পয়সা তো খরচ করতেই হবে, এই হচ্ছে মূল ব্যাপার। আশা করি বুঝতে পারছো এগুলো। আরেকটা বিষয় আমি তোমাকে বলি, আমাদের বইতে, সবার বইতে এটা আছে কিনা আমি এখনো শিওর না, অক্ষরপত্র বইয়ের মধ্যে আছে বা থাকতে পারে, সবার বইতে থাকার কথা। পার্থক্য, অর্থাৎ ডাইনামিক আর স্ট্যাটিক ওয়েবসাইটের পার্থক্য, এটা তোমাকে পড়তে হবে, কারণ পরীক্ষার মধ্যে যখন তুমি লিখবা, যখন তুমি এই ডাইনামিক আর স্ট্যাটিকের যে ইয়াটা আছে, কোনটা ভালো কোনটা খারাপ, যখন তুমি লিখবা, এই পার্থক্যটা মনে রাখতে পারলে সবচেয়ে সহজে লিখতে পারবা। আসলে আমাদের পরীক্ষা তো হতে আসে যে কোন ওয়েবসাইটটা ভালো, ডাইনামিক ভালো নাকি স্ট্যাটিক ভালো, কেন ভালো, এই জন্য আমাদের একটু কি করতে হয়, এর পার্থক্যটা মনে রাখতে হয়। অর্থাৎ স্ট্যাটিক ওয়েবসাইটের মধ্যে কি কি সুবিধা আছে, ডাইনামিকের মধ্যে কি কি সুবিধা আছে, এগুলো লিখতে হয়। তো এজন্যই যে কাজটা তুমি করবা, যাদের যে বই আছে এই বৈশিষ্ট্যটা একটু মুখস্থ করে রাখবা, ঠিক আছে? যার যেই বই আছে, যদি অক্ষরপত্র থাকে অক্ষরপত্র, বা মাহবুব রহমান স্যার যে বই আছে, নিউটন, যার যে বই আছে সেই বই থেকেই এটা মুখস্থ করবা। এখানে মোটামুটি 10টার মতো আছে, আমি এগুলো তেমন কিছু পড়াচ্ছি না, আমি এখন প্র্যাকটিস করব, বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করলে ইজিলি বুঝতে পারবো। এগুলো জাস্ট পড়ে নিবা, তাহলেই হয়ে যাবে। মোটামুটি ডাইনামিক আর ওয়েবস রয়েছে স্ট্যাটিকের মধ্যে লাস্ট অংশটা এটাই, মূল বইয়ের আলোচনা আর কি। তো আশা করি এটা পড়ে নিবা, পড়ে নিলে বুঝতে পারবা, এটা তেমন আলোচনা করার প্রয়োজন নাই, মূল আলোচনা তো আমি আলোচনা করছি। এখন আমরা যাব আমাদের সিকিউ প্র্যাকটিসে। বিগত বছরে বোর্ড পরীক্ষায় এই যে টপিকটা আমরা পড়ছি, এখান থেকে কি কি প্রশ্ন আসে বা প্রশ্নটা কেমন আসতে পারে, প্রশ্ন আসলে উত্তরটা কেমনে লিখতে হয়, এগুলো নিয়ে এখন আলোচনা করব। চলো আমরা শুরু করি। মনে রাখতে হবে আমাদের দুইটা ওয়েবসাইট, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, একটা হচ্ছে কি ডাইনামিক ওয়েবসাইট। তো আমি ফার্স্ট অফ অল যেই বোর্ড পরীক্ষার প্রশ্ন নিয়ে সমাধান শুরু করতেছি, এটা আমাদের অনেক আগে এসেছিল, এটা আমাদের এসেছিল 2017 সালে, আর এটা আলিম পরীক্ষা 2017 সালে এসেছিল, অর্থাৎ মাদ্রাসা বোর্ডে যে পরীক্ষা হয় আলিম পরীক্ষা, সে পরীক্ষা। তো চলো আমরা প্রথমে উদ্দীপকটা ভালো করে পড়ি, দেন আমরা চেষ্টা করব উত্তর লেখার জন্য। তো বইটা হয়তো দেখতে পাচ্ছ, ভালো করে মনোযোগ দিয়ে আমি উদ্দীপকটা পড়তেছি, কি বলতেছে খেয়াল রাখো। করিমনগর মাদ্রাসা ওয়েবসাইটে অধ্যক্ষ ও শিক্ষক মণ্ডলীর ছবি ছাড়া তালিকা দেওয়া আছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের চাহিদা মোতাবেক অধ্যক্ষ মহোদয় ছবিসহ ওয়েবসাইট পাবলিশ করার জন্য আইসিটি শিক্ষককে বললেন। তিনি জানালেন বর্তমান অবস্থায় মাদ্রাসার ওয়েবসাইটে ছবি আপলোড করা সম্ভব নয়। খুবই খুবই ইম্পর্টেন্ট লাইনটা, এই লাইনটা দিয়ে তোমাকে বুঝতে হবে অনেক কিছু। আইসিটি শিক্ষক বলতেছে যে স্যার, আমাদের যেই মাদ্রাসার ওয়েবসাইট আছে সে ওয়েবসাইটে ছবি আপলোড করা সম্ভব না।
উক্ত সমস্যার সমাধানের জন্য কলেজের প্রিন্সিপাল মহোদয় আইসিটি শিক্ষককে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার জন্য নির্দেশ দিলেন। এটা খুবই সহজ একটা উদ্দীপক। জাস্ট তুমি চিন্তা করো, তোমার কলেজের প্রিন্সিপাল স্যার তোমার আইসিটি শিক্ষককে বলছে যে আমাদের কলেজের ওয়েবসাইটের মধ্যে সুন্দর একটা ছবি আপলোড করতে হবে। এখন তোমার কলেজের আইসিটি শিক্ষক বলতেছে প্রিন্সিপাল স্যারকে যে স্যার, আমাদের বর্তমানে যে ওয়েবসাইটে কাজ করা হচ্ছে কলেজের, সেই ওয়েবসাইটে কোনো ছবি আপলোড করা সম্ভব না। এখন আমার প্রশ্ন, এই লাইনটা দ্বারা তুমি কি বুঝছো? ওই কলেজের যে ওয়েবসাইট সেটা কি স্ট্যাটিক ওয়েবসাইট নাকি ডাইনামিক ওয়েবসাইট? যারা গত ক্লাস থেকে আজকে ক্লাস করছো একটু আমাকে জানাও তো, কে বলতে পারবা? এই যে করিমনগর মাদ্রাসার যে ওয়েবসাইট, যে ওয়েবসাইটে ছবি আপলোড করা যাবে না, এই ওয়েবসাইটটার প্রকৃতি কেমন? এটা কি স্ট্যাটিক ওয়েবসাইট নাকি ডাইনামিক ওয়েবসাইট? কোন ওয়েবসাইটের মধ্যে এটা পড়ে? এনিওয়ান কেউ বলতে পারবা? ইভা তো গতকাল মিস করছে, সমস্যা নাই। ইভা তো আজকে নতুন। কাইফা, শিমু, স্বপ্ন ছিল গত ক্লাসে, তাফা তোমরাও ছিল। বলো তো কি হবে উত্তরটা? দুইটার একটা হবে। আচ্ছা, শিমু বলছো এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, উত্তর রাইট, স্ট্যাটিক ওয়েবসাইট। ভেরি গুড শিমু, তার মানে তোমার মনে আছে। হ্যাঁ, যেই ওয়েবসাইটে তোমার মানে ছবি বলো, অডিও, ভিডিও কোনো কিছুই সংযোজন করা যায় না বা আপলোড করা যায় না, তাকেই বলা হয় কি? স্ট্যাটিক ওয়েবসাইট। এবার চলো আমাদের গ নং প্রশ্নে কি বলছে খেয়াল করো। হ্যাঁ, গ নং প্রশ্নে বলতেছে উদ্দীপকের আলোকে মাদ্রাসার ওয়েবসাইটটির বর্তমান অবস্থা বর্ণনা করো। অর্থাৎ বর্তমানে যে ওয়েবসাইটটা চলতেছে কলেজে, সেই ওয়েবসাইটের মধ্যে কোনো ছবি আপলোড করা যায় না। এখন এই অবস্থাটার কেন এরকম হয়েছে এটা আমাকে বর্ণনা করতে হবে। এটা হচ্ছে প্রশ্ন, যে কেন ছবি আপলোড করা যাচ্ছে না বা বর্তমানে ওয়েবসাইটটা কিভাবে আছে, এটা আমাকে লিখতে হবে। চলো আমরা শুরু করি। তো এখন গ নঙে লিখতেছি, মনোযোগ দিও কিভাবে কি লিখতে হবে। প্রথমে লিখতে হবে এক কথায় যে উদ্দীপকের মাদ্রাসার ওয়েবসাইটে যেহেতু অধ্যক্ষ মহোদয়ের ছবি আপলোড করা যাচ্ছে না বা সম্ভব নয়, সুতরাং বর্তমানে ওয়েবসাইটটি স্ট্যাটিক ওয়েবসাইট অবস্থায় আছে। ব্যাস, এই কথাটা লিখতে হবে। অর্থাৎ এটি একটি স্ট্যাটিক ওয়েবসাইট। আর আমরা জানি যেসব ওয়েবসাইটের ডেটার মান ওয়েব পেজের লোডিং বা চালু করার পর পরিবর্তন করা যায় না, তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। যেহেতু উদ্দীপকের যে প্রিন্সিপাল এর ছবিটা দেওয়া যাবে না তাদের ওয়েবসাইটে, তার মানে এটা স্ট্যাটিক ওয়েবসাইট। আর এই ধরনের ওয়েব পেজ বা ওয়েবসাইট শুধুমাত্র HTML ভাষা দিয়েই তৈরি হয়। ফলে ব্যবহারকারী নির্দিষ্ট কন্টেন্ট ছাড়া অন্য কোনো কিছু, যেমন ছবি, অডিও, ভিডিও, আর্টিকেল, কোনো কিছুই কি করতে পারবে না? সংযোজন করতে পারবে না বা আপলোড দিতে পারবে না। প্রোফাইল, ভিডিও, অডিও কিছুই আপলোড করতে পারবে না। কোনো রকম ডেটাবেজের সংযোগ থাকে না। তাই শিক্ষা মন্ত্রণালয়ের চাহিদা মোতাবেক অধ্যক্ষ মহোদয়ের ছবি আইসিটি শিক্ষক আপলোড করতে পারেননি। এই হচ্ছে পুরো ব্যাখ্যা। এবার আমাকে জানাও ব্যাখ্যাটা বুঝতে পারলা কিনা সবাই? ইভা, জয়, কাইফা, তারপর হচ্ছে আরিফা, শিমু, স্বপ্ন, তাফা। স্ট্যাটিক ওয়েবসাইটের জন্যই মূলত এই কাজটা করা যায় না। ব্যাখ্যাটা এখন বুঝতে পারছো? পরীক্ষা কিরকম প্রশ্ন আসতে পারে? থ্যাংক ইউ। যারা ভয়েসে কথা বলতে পারো, ভয়েসে কথা বলে খুশি হতাম। ভয়েসে তো কথা বলতেছো না। জয়, বুঝতে পারছো কিরকম একটু আমাকে জানাও, ভয়েসে বলো যদি পারো আর কি। স্যার আমি তেমন একটু বুঝতে পারিনি। আচ্ছা, যাই তুই কষ্ট করছো আমি জানি। আচ্ছা, গতকাল যা রাত্রে ক্লাস করাইছে আজকে একসাথে তারপর দিয়ে দিব, সমস্যা নেই, টেনশন নিও না। যাই যতটুকু চেষ্টা করছো খুশি হলাম। আচ্ছা, আজকে প্রথম তো আসলে গত ক্লাসটা মিস হতে একটু সমস্যা হচ্ছে, সমস্যা নেই। দেখো গহনঙ্গে কি বলছে খেয়াল করো, যে সমস্যা সমাধানে বিশেষজ্ঞের মতামত কিরূপ হতে পারে, পরামর্শ দাও। অর্থাৎ এই যে স্ট্যাটিক ওয়েবসাইটকে নিয়ে কাজ করা যাচ্ছে না, ছবি আপলোড করা যাচ্ছে না, এখন এটা সমস্যা সমাধান করলে কি করতে পারি আমরা? এই স্ট্যাটিক ওয়েবসাইটটাকে ডাইনামিক ওয়েবসাইটে রূপান্তর করতে পারি, তাহলেই প্রবলেম সলভ হয়ে যাবে। চলো আমরা এটা ব্যাখ্যা দিই।
তো বলতেছে উদ্দীপকের সমস্যা সমাধানে বিশেষজ্ঞদের মতামত ডাইনামিক ওয়েবসাইট হতে পারে। কেননা এই ধরনের ওয়েবসাইট, হ্যাঁ ভেরি গুড সীমিত দিয়েছ, কেননা ডাইনামিক ওয়েবসাইটটি প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী পরিবর্তিত হয়ে প্রদর্শিত হয়। বর্তমানে ডাইনামিক ওয়েবসাইটের চাহিদা সবচেয়ে বেশি। কেন ডাইনামিক ওয়েবসাইটের কথা বলছে? কারণ ডাইনামিক ওয়েবসাইটে যখন তখন মন মতো সাজানো যায়, যে কোনো ছবি দেওয়া যায়, ভিডিও দেওয়া যায়, অডিও দেওয়া যায়, সব কিছু আপলোড করা যায়। রান টাইমের সময় পেজের ডিজাইন বা কন্টেন্ট পরিবর্তন হতে পারে। ডেটাবেস কুয়েরির মাধ্যমে বিভিন্ন পরিবর্তনশীল কন্টেন্ট তৈরি করা যায়। ব্যবহারকারীদের নিকট হতে ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকে। দেখছো আমরা কিন্তু বই পড়ছিলাম, সব কিছুই বৈশিষ্ট্যগুলো লিখতেছে এখানে সেম টু সেম। অনেক বেশি তথ্যবহুল হয়। তাছাড়া আকর্ষণীয় ইন্টারেক্টিভ লেআউট তৈরি করা যায়, এগুলো সব বৈশিষ্ট্য লিখতেছি। ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, নেট, এএসপি ইত্যাদি ব্যবহৃত হয়। ডেটাবেজের সাথে ওয়েবসাইট যুক্ত করার জন্য এমএস অ্যাক্সেস, MySQL, মাই স্ট্যান্ডার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ, SQL এর এরপর হচ্ছে ব্যবহার করা যায়। ফলে প্রতিষ্ঠানের চাহিদা মোতাবেক সংযোজন ও সংশোধন করতে পারে। এই হচ্ছে আমাদের পুরো ব্যাখ্যাটা। অর্থাৎ ডাইনামিক ওয়েবসাইটের মাধ্যমে আমাদের উদ্দীপকের সমস্যাটা খুব ইজিলি সমাধান করা যাবে। তো আমাকে এটা জানাও মোটামুটি এই উত্তরটা বুঝতে পারছো কিনা। আগে ছিল স্ট্যাটিক, এখন ডাইনামিক করলেই সমস্যার সমাধান হয়ে যাবে। এটা দ্রুত বলো বাকিরা বুঝতে পেরেছো এতটুকু? থ্যাংক ইউ সো মাচ। তো আমি আজকের মতো ক্লাসটা এখানেই স্টপ করলাম। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে আলোচনা শুরু করব। আল্লাহ হাফিজ।